এখন আমরা করব হলো গড় মুনাফা হার, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। ঠিক আছে, হ্যাঁ সংক্ষেপে এআরআর। ঠিক আছে, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা গড় মুনাফা হার। তো এই গড় মুনাফা হার মানে হলো আমার ব্যবসায় যে 5 বছর 6 বছর বা 10 বছর যাবত আমি ব্যবসা করতেছি, এই ব্যবসায় আমি প্রত্যেক বছর এভারেজে কত টাকা মুনাফা করছি। তাহলে বুঝতেই পারতেছো যে এই অঙ্ক করার জন্য আমার দরকার মুনাফা। কি দরকার? মুনাফা। তো আমার দরকার দেখো মুনাফা, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু থাকতে পারে। প্রথমে কি থাকতে পারে? সরাসরি যদি অঙ্কটা সহজ থাকে তাহলে আমার মুনাফা দরকার, এখানে মুনাফাই দেওয়া থাকতে পারে। তো এই মুনাফা মানে কিন্তু প্রতিষ্ঠানের নিট মুনাফা। এই কারণে এই মুনাফাটাকে বলা হয় যে অবচয় ও কর পরবর্তী মুনাফা। মানে এই মুনাফাটা থেকে পরবর্তী মানে তো পরে অবচয় বাদ দেওয়া হয়েছে, করও বাদ দেওয়া হয়েছে, তারপরের মুনাফা। তো সরাসরি এটা দেওয়া থাকতে পারে। আরেকটা কি থাকতে পারে দেখো, যে কর পূর্ববর্তী মুনাফা। মানে এই মুনাফাটা থেকে অবচয় বাদ দেওয়া হয়েছে কিন্তু কর এখনো বাদ দেওয়া হয় নাই, এটাকে বলা হয় কর পূর্ববর্তী মুনাফা। আচ্ছা, আরেকটা থাকতে পারে দুইটাই, অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা। মানে এটা থেকে অবচয় বাদ দেওয়া হয় নাই, করও বাদ দেওয়া হয়নি। বুঝতে পারছো? তাহলে একটা দেওয়া থাকলো মুনাফা, যেটাকে আমরা বলি হলো অবচয় ও কর পরবর্তী মুনাফা। এখন শুধু মুনাফা দেওয়া থাকলে তুমি টেনশনে পড়ে যাবে না কোন মুনাফা। শুধু মুনাফা মানে কর অবচয় ও কর পরবর্তী মুনাফা। ঠিক আছে, আর যদি ওটার কথা অবচয়ের কথা করার কথা ডেফিনেটলি বলে দেয় তাইলে তুমি তখন চিন্তা করবা। শুধু মুনাফা থাকলে তোমার সঙ্গে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আরেকটা থাকতে পারে কর পূর্ববর্তী মুনাফা, অর্থাৎ এখানে মুনাফা দেওয়া আছে কিন্তু সরকারকে আমরা এখন ট্যাক্স দেই নাই, দিতে হবে আমাদের। আরেকটা বলা আছে অবচয় ও কর পরবর্তী মুনাফা, মানে অবচয় এখান থেকে ধরে নিই আমরা, করও আমরা বাদ দিই। ঠিক আছে, আচ্ছা আরেকটা থাকতে পারে হলো বিক্রয়। কি থাকতে পারে? বিক্রয়। মানে প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, সেই বিক্রয় থেকে আপনাকে মুনাফাটা বের করতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস সাধারণত এসএসসি লেভেলে থাকে না, কিন্তু আমরা শিখে ফেলি, যদি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকে এটা কিন্তু আমরা বের করতে পারবো, কারণ কিছুক্ষণ আগে আমরা কিন্তু এই মুনাফা থেকে আন্তঃপ্রবাহ বের করছি। তাহলে আমরা আন্তঃপ্রবাহ থেকে মুনাফা বের করা সম্ভব। যে লাইনের মাধ্যমে আমরা করলাম যে নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়, ওই লাইনের মাধ্যমে আমরা এই কাজটা করব। এবং এই লাইনের একটা প্রয়োগ কিন্তু পরীক্ষায় অবশ্যই থাকবে, হয় নৈতিক আসবে এবং অঙ্কে আসবে, যে কোনো একটা এই লাইনের একটা প্রয়োগ থাকবে। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা অনেক পরিমাণ কাজ, অনেক কাজ, তাই না? তো তোমরা যদি দেখো শুধু মুনাফা আসছে, বাকি প্রশ্নের সমস্যা আমার মনে হয় না এই প্রশ্ন করতে আমাদের যাইতে হবে, কারণ তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় আর পেব্যাক এইটুকু করলে আমাদের না। ঠিক আছে, তারপরে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা রাখো এই পাঁচটা থেকে যে কোনো একটা যদি থাকে আমরা কিভাবে করবো, আমরা পাঁচটা নিয়ে শিখবো যে কিভাবে কিভাবে করতে পারি। মনে রাখবো আমাদের আস্তে আস্তে এইভাবে যাইতে হবে, মানে এটা তো আমাদের সবচেয়ে সহজ, তারপরে এটা, তারপরে এটা, তারপরে। ঠিক আছে, আচ্ছা তো আমরা প্রথমে মুনাফাটা নিয়ে আলোচনা করি যে মুনাফা থাকলে আমরা কিভাবে অঙ্ক করবো। ধরো প্রশ্ন বলা আছে যে একটি প্রকল্পের বিনিয়োগ 1 লক্ষ টাকা, যার থেকে আগামী 5 বছরের নিট মুনাফা, অথবা বলা আছে অবচয় ও কর পরবর্তী মুনাফা এত টাকা এত টাকা। এবার বলছে গড় মুনাফা হার নির্ণয় করো, অথবা বলতে পারে এআরআর নির্ণয় করো। ইংরেজিতে কিন্তু বলতে পারে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, মানে সংক্ষেপে হলো এআরআর। পেব্যাকেরও কিন্তু বলতে পারে পিবিপি নির্ণয় করো। পেব্যাক পিরিয়ডের সংক্ষিপ্ত কি? পিবিপি। ঠিক আছে, এটা খেয়াল রাখা। আচ্ছা, যদি নিট মানে আমার মুনাফা যদি দেওয়া থাকে তাহলে আমার কষ্ট কম। প্রথমে আমরা কি করবো, যদি মুনাফা দেওয়া থাকে দেখো আমি এখানে লিখতেছি, যদি আমার মুনাফা বা অবচয় ও কর পরবর্তী, মানে এটা থেকে অবচয় কর যদি বাদ দেওয়া হচ্ছে, পরবর্তী মুনাফা, এই মুনাফা যদি আমার দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে অঙ্ক করবো। আমরা প্রথমে তখন লিখবো যে আমরা জানি গড় মুনাফা, গড় মুনাফা। তোমরা দেখবে অনেকে এটাকে এইভাবে লেখে আর প্রাইম, এটাকে বলে আর প্রাইম। এটা দিলেও হবে না দিলেও হবে, এত কষ্ট নেওয়ার দরকার নেই। আরেকবার এটা দেখে হতাশ হয়ে যাও না, তুই ইংরেজি লিখতে পারতেছিস না, এটা কোনো সমস্যা নেই, তুমি লিখলেও হবে না লিখলেও হবে। এখন গড় আয় মুনাফা মানে কি? তোমরা ছোটবেলায় অঙ্ক করছো না, 5 জন ছেলের বয়স এত বছর এত বছর এত বছর, তাদের গড় বয়স কত, সবগুলা বছর যোগ করে আমরা 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানেও ঠিক তাই, ধরো আমার 5টা অঙ্ক দেওয়া আছে, 5টা বছর দেওয়া আছে, যে প্রথম বছরের মুনাফা 10,000, পরে 20,000, পরে 30,000, পরে 40,000, পরে 50,000, ওই সবগুলো আমি এখানে লিখবো। ধরো আমি ধরলাম দেওয়া আছে 10,000, তারপর দেওয়া আছে 20,000, তারপর বলো 5,000, 3,000, 2,000।
এই ধরো আমার 5 বছরের মুনাফা দেওয়া আছে, তাহলে বছর আছে 5টা, নিচে ভাগ করতে হবে কত দিয়া? 5 দিয়া। তো সূত্রটা লিখে দিয়েছি আমি, আগে সূত্রটা লিখে দিবা। সূত্রটা হলো প্রত্যেক বছরের মুনাফা ডিভাইডেড বাই, তোমার হলো মানে সূত্রটা আমরা এভাবে লিখতে পারি, মুনাফা ডিভাইডেড বাই বছর সংখ্যা। ঠিক আছে, মুনাফা ডিভাইডেড বাই বছর সংখ্যা। তাহলে মুনাফাটাকে বছর সংখ্যাকে যদি ভাগ করি তাহলে আমরা গড় মুনাফা পেয়ে গেলাম। বুঝতে পারছো? এটা একেবারে সহজ জিনিস। তারপরে গড় বিনিয়োগ কি বের করতে হবে? গড় বিনিয়োগ। দেখবা বিনিয়োগ অঙ্কে তো বলা থাকে যে এত টাকা বিনিয়োগ করছে, দেখেন আমরা ওই বিনিয়োগটা দেখবা। এই বিনিয়োগটাকে ভাগ করতে হবে 2 দিয়া। কত দিয়া? 2 দিয়া। আবার যদি ভগ্নাংশের মূল্য থাকে, ভগ্নাংশের মূল্য থাকে, আগে কি করছি? এখন করতে হবে যোগ। মুনাফার বেলা যোগ, মুনাফার বেলা যোগ। তাহলে বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য, ভগ্নাংশের মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম গড় বিনিয়োগ। বুঝতে পারছো? তাহলে আমরা গড় মুনাফা পাইলাম, গড় বিনিয়োগ পাইলাম। এরপর আমরা লিখব অতএব গড় মুনাফার হার। গড় মুনাফার হার, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এআর সমান হলো গড় মুনাফা, মানে যেটা আমরা উপরে বের করছি আমরা, যে তাই না, ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। বুঝতে পারছো? উত্তর যেটা আসবে সেটা শেষে অবশ্যই কি দিতে হবে? পার্সেন্ট। বুঝা গেছে? তাহলে আমার অঙ্ক শেষ। ঠিক আছে, এই সূত্র তিনটা কিন্তু আমার প্রত্যেকবার কাজে লাগবে, কারণ এটা তো আমাকে বের করতেই হবে, তাই না? তাহলে প্রথমে আমাকে বের করতে হবে, এখানে তিনটা সূত্র আমাকে কাজে লাগাইতে হবে। সূত্রগুলো সহজ। গড় মুনাফা, গড় মুনাফা মানে কি? প্রত্যেক বছরের মুনাফা ভাগ বছর সংখ্যা। গড় বিনিয়োগ মানে কি? বিনিয়োগ ভাগ 2। আর যদি কখনো ভগ্নাংশের মূল্য থাকে তাহলে বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য মাইনাস ডিভাইডেড বাই 2 মানে ভাগ 2। ঠিক আছে, আর গড় মুনাফার হারের সূত্র কি? গড় বিনিয়োগ, গড় মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। ক্লিয়ার? বুঝছো? এখন আমরা যদি বাকি যে 4টা আমাদের অপশন ছিল সেই 4টা থেকে আমরা যদি মুনাফা বের করতে পারি তাহলে তো আমরা বাকি অঙ্ক পারবো, তাই না? তাহলে ওই 4টা থেকে কিভাবে মুনাফা বের করব সেটা বলতে থাকে। এরপর থাকতে পারে কর পূর্ববর্তী মুনাফা। কর পূর্ববর্তী মুনাফা মানে এই মুনাফা থেকে আমরা কর বাদ দিই, তাহলে আমাদের কর বাদ দিতে হবে। তখন আমাকে বলা থাকবে যে তার বিনিয়োগ এত টাকা, আগামী 5 বছরে তার বা গত 5 বছরে তার মুনাফা ছিল এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা। কর হার এত পার্সেন্ট, 40%, 30%, এই কর হারটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো ধর আমরা ধরে নিলাম তার মুনাফা। আচ্ছা, এরপর ওটাকে বের করার জন্য এখানে লিখবা যত বছর থাকবে, আগের অঙ্কের মধ্যে যত বছর থাকবে তার থেকে একটা বেশি গড়। ধরো 5 বছর দেওয়া আছে, 5 বছর প্রথমে বিবরণ, তারপরে ধরো 5 বছর দিয়ে দিবেন। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ঠিক আছে, এখানে লিখবা কর পূর্ববর্তী মুনাফা। আর প্রথম বছর আছে 10,000, পরের বছর আছে 50,000, পরে 20,000, 7,000, 8,000 এরকম দেওয়া আছে। তো বলা আছে কর হার 40%, তাহলে এখানে লিখবা বা কর 40%। এই প্রত্যেকটা 40% করতে হবে। 10,000 40%, 4,000, 50,000 40% হলো তোমার 20,000, 20,000 40%, 8,000, এটা 40%, 2,800 টাকা, আর 8,000 40%, 3,200 টাকা। এরপরে এগুলো থেকে কর বাদ দিলে আমরা পেয়ে যাবো নিট মুনাফা। ঠিক আছে, এই করগুলো বের করলে নিট মুনাফা। তারপর তুমি নিট মুনাফা দিয়ে আগের মতো করে প্রথমে গড় আয়, ঠিক আছে, প্রত্যেক বছর আয়, 5 বছর আয় যোগ করলাম, 5 দিয়ে ভাগ করলাম। এরপরে গড় বিনিয়োগ, বিনিয়োগ যোগ করলাম, ভগ্নাংশের মূল্য যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। তারপরে গড় মুনাফা হার, গড় বিনিয়োগ ডিভাইডেড গড় মুনাফা ডিভাইডেড গড় বিনিয়োগ ইনটু 100। ঠিক আছে, আচ্ছা, আবার একই রকম ধরনের দেওয়া আছে অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা। এখানে দেওয়া আছে অবচয় ও কর পূর্ববর্তী, তার মানে অবচয় বাদ দিতে হবে, কর বাদ দিতে হবে। তাহলে আগে বাদ দিব কোনটা? আমরা আগে আমরা অবশ্যই অবচয় বাদ দিব, কারণ অবচয় হলো একটা খরচ। ঠিক আছে, তখন কাজটা কি হবে দেখো, অবচয়ের একটা হার দেওয়া থাকতে পারে 5%, 10%। আর অবচয়ের হার যদি দেওয়া না থাকে তাহলে আগে যেভাবে আমরা অবচয় বের করলাম, টোটাল বিনিয়োগটাকে বছর সংখ্যা দেওয়া থাকবে, এইভাবে আমাদের অবচয়টা বের করে নিতে হবে। তো এটা থেকে প্রথম বাদ দিতে হবে মাইনাস অবচয়। মনে করো প্রত্যেক বছরের যে অবচয় হলো আমরা অবচয়গুলো লিখলাম, প্রত্যেক বছরে লেখা অবচয়টাকে আমাদের প্রথমে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর তারপরে লিখবো মাইনাস কর, আবার পরের হারটা লিখে দিলাম। এখন অবচয় বাদ দেওয়ার পর
কোন কোন জায়গায় মাইনাসের মান চলে আসতে পারে। ধরো আমার অবচয় যদি 10,000 হয় তাহলে এই বছরে আমার কি মাইনাসের মান চলে আসবে না? তাহলে এখানে হবে -3000, এখানে হবে মাইনাস। যখন অবচয় বাদ দেওয়ার পর মাইনাসের মান আসবে তার মানে ওই বছর আমার কোনো লাভ হয় নাই, ক্ষতি হয়েছে। ক্ষতি হলে আমি সরকারকে কোনো ট্যাক্স দিব না, তাহলে এখানে আর কর ভরার দরকার নাই। বুঝা গেছে? এই দুটো যা আছে তাই থাকবে। তাহলে আমার বড় মুনাফা হয়ে গেল, মুনাফা পাইলাম। এবার বড় মুনাফা করার সময় এই দুটো কিন্তু মাইনাস, তাহলে কি করতে হবে? এই তিনটা যোগ করে এই দুটো বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইগুলো আমার অবচয় ও কর পূর্ববর্তী থাকে, এইভাবে আমি মুনাফাটা বের করব। আচ্ছা, লাস্টে যেটা থাকতে পারে সেটা হলো, দেখো আরেকটা যেটা থাকতে পারে নগদ প্রবাহ থাকে। তাহলে আমরা কি বলছিলাম যে নিট মুনাফার সাথে যদি আমি অবচয় যোগ করি তাহলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়, তাই না? এখন দেখো, এখন আন্তঃপ্রবাহ দেওয়া আছে, আমার দরকার নিট মুনাফা। তাহলে এই অবচয়টাকে আমি পাশে নিয়ে যাই, তার মানে কি নগদ আন্তঃপ্রবাহ থেকে যদি আমি অবচয় বিয়োগ করি তাহলে কিন্তু আমি নিট মুনাফা পাই যাই, তাই না? তাহলে যদি কখনো নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকে তাহলে শুধু আমরা অবচয়টাকে বিয়োগ করে দিব, তাহলে আমি নিট মুনাফা পেয়ে গেলাম। ক্লিয়ার কথা? আচ্ছা, এবার হলো সবচেয়ে বড় যেটা, সবচেয়ে থাকে যেটা বেশি কষ্ট, সেটা হলো বিক্রয়। যদি কখনো বিক্রয় দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে নিট মুনাফা পাবো? বিক্রয় দেওয়া থাকে আর কি কি জিনিস দেওয়া থাকে, তখন দেখা থাকবে বিনিয়োগ 2 লক্ষ টাকা, যা থেকে আগামী 5 বছরের বিক্রয় এত টাকা এত টাকা এত টাকা এত টাকা, স্থায়ী খরচ এত টাকা, পরিবর্তনশীল ব্যয় এত টাকা, অবচয় এত পার্সেন্ট, কর এত পার্সেন্ট। এই যে চারটা দেওয়া থাকবে, চারটা বাদ দিয়ে দিলে শেষ। অর্থাৎ বিক্রয় থেকে প্রথমে আমরা স্থায়ী খরচ বা পরিবর্তনশীল ব্যয় বাদ দেব। আমি তোমাদের বলবো প্রথমে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলাম, কারণ হলো পরিবর্তনশীল ব্যয়টা দেওয়া থাকে না। পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 20%। তাহলে বিক্রয় থেকে যদি পরিবর্তনশীল ব্যয় দেব তাহলে আমার পার্সেন্টেজটা করতে সুবিধা হবে। কিন্তু অঙ্কে কিন্তু আগে দেওয়া থাকবে স্থায়ী খরচ। তুমি যদি স্থায়ী খরচ বাদ দাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে বিয়োগ করে ওইটার উপর পার্সেন্টেজ ধরে ফেলতে পারো। এই কারণে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা প্রথমে বাদ দিলাম, তারপরে বাদ দিলাম আমি স্থায়ী ব্যয়। ঠিক আছে? এরপরে বাদ দিবা অবচয়। এই অবচয় বাদ দেওয়ার পর যদি প্লাসের মান আসে তাহলে আমি কর ধরবো, মাইনাসের মান আসলে কর ধরবো না। বুঝা গেছে? তাহলে আমি পাই যাবো নিট মুনাফা। তারপরে যে গড় মুনাফা করবা, তারপরে গড় বিনিয়োগ, তারপরে গড় মুনাফা। ঠিক আছে? এই হলো, এছাড়া আর কিছুই থাকে না, গড় মুনাফা। বুঝা গেছে?